हेलो बच्चा लोग सबाई केमन आछो वेलकाम टू बंग मिस्ट्री एंड वेलकाम टू दीप्ति बैच। अच्छा आमादेर सेकेंड चैप्टार शेष हो गेछे, आमादेर परीक्षाओ शेष हो गेछे। तो आशा करछि तोमादेर सकलेर परीक्षा भालो हयेछे। एबारे आमादेर शुरू हच्छे एई क्लास 9 एर जीवन विज्ञान विषयेर सबचेये लंगेस्ट चैप्टार, सबचेये दीर्घतम चैप्टार, सबचेये बड़ो चैप्टार, जेटा हच्छे कि आमादेर जैबनिक प्रक्रिया। जैबनिक प्रक्रियाते शुधुमात्र एकटा चैप्टार नय, एर मध्य टोटाल 6 থেকে 7টা চ্যাপ্টার লুকানো আছে, শুধু দেখতে থাকে একটা চ্যাপ্টার। আর এটা তোমাদের থার্ড যেটা আমাদের সেকেন্ড সামেটিভ হবে, সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এই একটাই চ্যাপ্টার পরীক্ষা হবে। আর এই একটাই চ্যাপ্টার তোমার সারা জীবন মনে থাকবে যে ক্লাস 9 এ আমরা কতটা পড়েছিলাম এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা প্রথম থেকে যদি তোমরা না পড়ো, যদি ফাঁকি দাও এখানে, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার খুবই কম আসবে। আমি এখন থেকে বলে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারের চাপটা অন্য রকমের। তোমরা যে প্রথমে যে দুটো চ্যাপ্টার পড়লে তার চাপ একদিকে, আর এই টোটাল একটা চ্যাপ্টারের চাপ অন্যদিকে। তো এই চ্যাপ্টারে যেটা প্রথম জিনিস আমরা পড়ছি বা পড়বো আজকে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ পড়ার আগে আমরা একটু গল্প করি। আজকে কি খেয়ে এসছো, কি খেয়ে পড়তে বসছো? ভাত খেয়েছো নাকি মুড়ি, নাকি বেশ বিরিয়ানি খেয়েছো আজকে? হ্যাঁ, আচ্ছা এই যে খাবারগুলো, ধরো এই ভাত খেলাম, ভাত ডাল খেলাম, বা ধরো কোনো সবজি খেলাম, বা মুড়ি খাচ্ছি, বা ধরো বিরিয়ানি খেলাম, পাউরুটি খেলাম, এই যে খাবারগুলো এগুলো আসছে কোত্থেকে? এবার তুমি বলবে স্যার এগুলো আমরা দোকান থেকে কিনে আনছি। তো দোকানে এলো কোত্থেকে? তো দোকান নিশ্চয়ই আমরা ভুসিমাল দোকান থেকে সে বাজার করে বানিয়েছে। তো ভুসিমাল দোকানের কাছে এই চাল ডাল এলো কোত্থেকে? সেগুলো হচ্ছে আমার জমি থেকে। তাহলে এই যে চাল ডাল সবজি এগুলো কি? এগুলো হচ্ছে আমরা গাছ থেকে পাই, ঠিক আছে? তাহলে এর থেকে বুঝতে পারছি আমরা খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। তো গাছ কার উপর নির্ভরশীল? গাছ বাবু নিজের খাবার নিজেই বানাচ্ছে, কিন্তু আমরা সেটা পারছি না। কি কি কারণে পারছি না সেটা আমরা পড়বো। তো আমরা মোটামুটি পারছি না, আমরা পারছি না, কুকুর পারছে না, বিড়াল পারছে না, আমরা কেউ পাচ্ছি না। তো খাবারের জন্য আমরা নির্ভর কার উপর? গাছের উপর। আর গাছ নিজে খাদ্য নিজে বানাতে পারছে। সেই জন্য আমরা এইভাবে জীবজগৎকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যারা নিজে খাদ্য নিজে বানাতে পারে আর যারা নিজের খাদ্য নিজে বানাতে পারে না। যারা নিজের খাদ্য নিজে বানাতে পারে তাদেরকে বলি আমরা স্বভোজী বা অটোট্রফ। যারা খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল তাকে বলা হবে হেটেরোট্রফ। এবার হেটেরোট্রফ মানে যে সবসময় গাছের উপর নির্ভরশীল সেটা নাও হতে পারে। যেমন আমরা তো মুরগিও খাই, আমরা তো যারা মাংসাশী বলছি, এবং অনেকে তোমরা শাকাশী আসো, আমরা অনেকে আমরা দুধ খাই, যেটা আমরা থেকে আসছে, প্রাণী থেকে আসছে। কিন্তু সে প্রাণীটার যে বড় হয়েছে সেও নিশ্চয়ই ঘাস খেয়ে বড় হয়েছে। যেমন আমি মুরগি বললাম বা ধরো ছাগল বললাম। তো কি হচ্ছে, ইনডাইরেক্টলি আমরা কিন্তু গাছের উপরে নির্ভরশীল। তাহলে এই চ্যাপ্টারের যে প্রথম যে পার্টটা আমরা পড়ছি সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষটা তাহলে কি ব্যাপার? এই যে গাছের কথা বলছি, এই গাছ বা উদ্ভিদ যে পদ্ধতিতে নিজের খাদ্য নিজে বানাতে পারে সেই পদ্ধতিকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষে যাওয়ার আগে বা নতুন গাছকে খাবার বানাতে দেওয়ার আগে আমাদের একটু এই জিনিসগুলোকে ক্লিয়ার করে নিই। তো প্রথমে আসছে আমাদের অটোট্রফ, যেটা বললাম। অটোট্রফ কথার অর্থ হচ্ছে স্বভোজী, মানে যে নিজের ভোজন নিজে বানাতে পারে। এবার তুমি বলতে পারো যে স্যার বাড়িতে তো মা ভালো রান্না করতে পারে, আমি ম্যাগি করতে পারি, তাহলে আমরা কি নিজের খাদ্য নিজে বানাতে পারছি না? না, আমরা যে খাবারটা বানাচ্ছি সেটা কিন্তু আমাদের দেহের মধ্যে বানাচ্ছি না। আমরা অলরেডি যেগুলো খাবারের ইনগ্রিডিয়েন্টস সেগুলোকে মিশিয়ে সেই খাবারটাকে আমরা তৈরি করছি, রান্না করছি। তো ব্যাপারটা কিন্তু এক নয়। গাছ নিজের দেহের মধ্যে খাবার বানাতে পারে, সেই জন্য গাছ হচ্ছে স্বভোজী। তো অটোট্রফ হচ্ছে সেই সমস্ত জীব যারা আমাদের আলোক শক্তি বা রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে নিজের দেহে খাদ্য উৎপাদন করতে পারে। তাদেরকে বলা হচ্ছে কিনা আমাদের স্বভোজী বা আমাদের অটোট্রফ। অটোট্রফকে আমরা দুভাগে ভাগ করি। কিছু জীব আছে যারা সূর্যের আলোকে ইউজ করে খাদ্য তৈরি করে, আবার কিছু জীব আছে যারা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থকে ইউজ করে খাদ্য তৈরি করতে পারে। যারা সূর্যের আলোকে ইউজ করে খাবার তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ফটো অটোট্রফ। আর যারা কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থকে ইউজ করে খাবার তৈরি করতে পারে
তাকে বলবো কেমো অটোট্রফ। ফোটো, এই ফোটো শব্দের অর্থ মনে রাখবে, এই ফোটো শব্দের অর্থ সবসময় হচ্ছে আলো। একটু পরে আবার পড়বো এটা। ফোটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর অটোট্রফ মানে সবুজই। তাহলে যারা আলোর শক্তিকে ইউজ করে খাবার তৈরি করতে পারবে তাদেরকে বলা হবে আমাদের ফোটো অটোট্রফ। আর কেমো, কেমো শব্দটা এসছে থেকে কেমিক্যাল থেকে, আর কেমিক্যাল মানে আমরা জানি রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থ থেকে যখন আমাদের খাবার তৈরি হবে বা শক্তি উৎপন্ন হবে তাদেরকে বলা হবে আমাদের কেমো অটোট্রফ। ফটো অটোট্রফ কারা হয়? যেমন সবুজ উদ্ভিদ, আমরা জানি যে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে খাদ্য তৈরি করতে পারে। তো উদ্ভিদ হয়ে গেল, শৈবাল হয়ে গেল, যাদের মধ্যে ক্লোরোফিল আছে তারা এগুলো করতে পারে। আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের মধ্যেও ক্লোরোফিল আছে, যদিও সেটা অরিজিনাল ক্লোরোফিল নয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্লোরোফিল। তো তারাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে, মানে এটাকে রাসায়নিক সংশ্লেষ বলবো যেহেতু আলো এখানে ইউজ হচ্ছে না। তো এটিকে বলা হচ্ছে আমাদের কেমো অটোট্রফ। ওকে, আচ্ছা এবার আসা যাক যে এই যে অটোট্রফ, অটোট্রফের খাদ্য তৈরির প্রস্তুতি বা প্রস্তুতির প্রক্রিয়া কি জিনিস না। এই যে উদ্ভিদ নিজের খাবার নিজে বানাতে পারছে, এই পদ্ধতিকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষ। দেখতে পাচ্ছ একটা গাছ, সে সূর্যের আলোকে ইউজ করছে, জল ইউজ করছে, এটিপি ইউজ করছে, দিয়ে নিজে খাবার বানাচ্ছে, এটা হচ্ছে তার খাবার। তাহলে এবার আসা যাক আমাদের কি জিনিস এই সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তাহলে যেটা বুঝলাম যে গাছ যে পদ্ধতিতে বা কোনো উদ্ভিদ যে পদ্ধতিতে সূর্যের আলোকে ইউজ করে বা ব্যবহার করে নিজের দেহে খাদ্য তৈরি করতে পারবে তাকে বলা হবে কি আমাদের সালোক সংশ্লেষ। ঠিক আছে, তো এবার দেখা যাক এই সালোক সংশ্লেষের ধারণাটা, মানে কি জিনিস এই সালোক সংশ্লেষ। তাহলে সিম্পল যদি সংজ্ঞা বলি, সংজ্ঞার আগে আমরা সালোক সংশ্লেষ শব্দটাকে ভেঙে দিই। ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস, তাহলে একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিনথেসিস। এই শব্দটা এসছে থেকে, ফটোস থেকে এসছে, ভাঙলে কি হচ্ছে ফটোস আর সিনথেসিস। ফটোস মানে হচ্ছে আলো যেটা বলেছিলাম, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। তাহলে এর থেকে বুঝতে পারছো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আমার আলোর দ্বারা ঘটবে, মানে আলোর উপস্থিতিতে ঘটবে। যদি বাংলা শব্দকে ভাঙি, বাংলা শব্দকে ভাঙলে কি হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে বাংলা শব্দকে ভাঙলে কি কি হচ্ছে স আলোক সংশ্লেষ, মানে আলোর সহিত সংশ্লেষ, মানে হচ্ছে আলো ইউজ করে যখন কোনো জিনিস সংশ্লেষ হবে তাকে বলা হবে সালোক সংশ্লেষ। ঠিক আছে, তাহলে এই যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, তাহলে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়া আমাদের আলোর শক্তিকে ব্যবহার করে কোনো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে। ঠিক আছে, আলোর সাহায্যে খাদ্য সংশ্লেষ। আর এই ফটোসিনথেসিস শব্দের প্রথম প্রবর্তন করেছিলেন আমাদের কে? প্রবর্তন করেছিলেন আমাদের চার্লস বার্নেস। ওকে, তাহলে এবার সালোক সংশ্লেষের সংজ্ঞার দিকে যাই আর তার বিক্রিয়ার দিকে যাই। তো সালোক সংশ্লেষ হচ্ছে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়া যে পদ্ধতিতে কোনো উদ্ভিদ সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড এবং জল তিনটিকে ব্যবহার করে তৈরি করে খাদ্য এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন গ্যাস তৈরি করে, তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলছি গাছ রান্না করছে, তো রান্না করার জন্য আমার কিছু উপাদান চাই। আমরা যে কোনো রান্না করি না কেন তার জন্য একটা উপাদান চাই। তো উপাদানগুলো কি কি? এখানে উপাদানগুলো হচ্ছে আমাদের আলো, সূর্যালোকটা হচ্ছে সেখানে গ্যাস জ্বালানোর মতো জিনিস সূর্যালোক। আর সেখানে আমার যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কে না আমাদের জল আর কার্বন ডাইঅক্সাইড, আরো সঙ্গে এটিপি রয়েছে, এগুলো রয়েছে। ঠিক আছে, আর তৈরি হচ্ছে কি আমাদের গ্লুকোজ। তো আমি যদি এটাকে রিয়াকশনটাকে ভালো করে বলি তাহলে কি কি হচ্ছে 6CO2 + 12H2O, এখানে আরেকটা হতো 12H2O, চলো 6CO2 + 12H2O, মানে কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে এখানে হচ্ছে আমাদের সূর্যালোক, তৈরি হবে কি C6H12O6, যেটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত, প্লাস 6CO2 প্লাস 6O2 প্লাস 6H2O। এইটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষের প্রক্রিয়ার সমীকরণ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার
সালোকসংশ্লেষ করার জন্য যে উপাদানগুলো চাই, মানে রান্না করার জন্য, গাছ তো রান্না করছে নিজের দেহের মধ্যে, রান্না করার জন্য তাহলে আমার একটা রান্নাঘর চাই। রান্নার উপাদানগুলো তো বলে দিলাম, রান্নার উপাদান হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, জল, এটিপি, এগুলো। তো রান্নাঘর চাই, নাহলে রান্না করবে কোথায়? আর আমরা জানি যে পাতা হচ্ছে আমাদের গাছের রান্নাঘর। তাহলে রান্নাঘরটা কোথায় আমাদের? রান্নাঘর হচ্ছে আমাদের পাতা। তাহলে সালোকসংশ্লেষের যেটা মূল স্থান, মানে যেখানে সালোকসংশ্লেষ হয়, যেখানে গ্লুকোজ তৈরি হয়, সে জায়গাটা কোথায়? এই বাবাজি, পাতা। ঠিক আছে। আর পাতা কি কালারের হয়? লাল কালার না, পাতা হয় আমাদের সবুজ কালারের। আর সবুজ রংটা কেন হয়? পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। তো এটাকে আরো ডিটেলসে আমরা আজকে পড়বো যে কি ব্যাপার। তো মূল স্থান যদি বলি, পাতায় আমাদের থাকে মেসোফিল কলা। ঠিক আছে, সবুজ রঙের প্যারেনকাইমা কলা। মেসোফিল অ্যাকচুয়ালি হচ্ছে পাতার সবুজ প্যারেনকাইমা, পাতার সবুজ প্যারেনকাইমা, এটি হচ্ছে পাতার সবুজ প্যারেনকাইমা। তো সবুজ প্যারেনকাইমাতে আমাদের থাকে সবুজ প্যারেনকাইমা বা মেসোফিল কলা থাকে পাতায়। এই পাতার মেসোফিল কলায় যে কোষগুলো রয়েছে, সেই কোষের মধ্যে থাকে আমার কিনা আমাদের ক্লোরোপ্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টিড জানি, ক্লোরোপ্লাস্টিড মানে তার মধ্যে ক্লোরোফিল থাকবে। তো সেটাই হচ্ছে আমাদের সালোকসংশ্লেষের জায়গা, মানে আমাদের কোষের মানে খাদ্য তৈরি রান্নাঘর। তো মেসোফিল কলা যেটা বলছি আমি, এই যে মেসোফিল কলা আমাদের দু প্রকারের হয়। একটাকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর প্যারেনকাইমা আমরা পড়েছি আগে, স্থায়ী কলাতে পড়েছি আমরা। একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর একটি হচ্ছে আমাদের স্পঞ্জি প্যারেনকাইমা। একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তো যেটা প্যালিসেড প্যারেনকাইমা, সেখানে আমাদের ক্লোরোফিলটা বেশি থাকে, ঠিক আছে। আর ডিপেন্ড করে এটা কোন ধরনের পাতা। সমাঙ্কপিষ্ট পাতা হলে শুধুমাত্র একটা থাকবে, আর বিষমপিষ্ট পাতা হলে প্যালিসেড, স্পঞ্জি দুটোই থাকবে। তো এই প্যালিসেড প্যারেনকাইমাতে আমার প্রধান স্থান। আর প্যালিসেড প্যারেনকাইমার মধ্যে আমাদের এটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের এপিডার্মিসের পার্টটা। এর মধ্যে আছে আমাদের কিনা এই যে কোষগুলো, কোষের ভেতরে আছে আমাদের প্লাস্টিড। আমরা পড়েছি যে ক্লোরোপ্লাস্টিড নামে একটি অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুর মধ্যে এই একটি অংশকে বলা হচ্ছে আমাদের গ্রানা, আর গ্রানার একটা চাকতি, এটা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভেতর এই পার্টগুলোতে রয়েছে আমাদেরকে, এই পার্টগুলোতে রয়েছে আমার কোয়ান্টাজোম, আর প্রত্যেকটা কোয়ান্টাজোমের ভেতরে আছে আমার ক্লোরোফিলকে CHL লেখা হয়। তো এইটি হচ্ছে আমার ব্যাপার স্যাপার। এটাকে পুরো ডিটেলস এখন লিখছি। তাহলে প্রধান স্থান কোথায় হলো আমাদের? প্রধান রান্নাঘর হচ্ছে আমাদের মেসোফিল কলা, পাতার মেসোফিল কলা। আর প্রধান অঙ্গাণু অঙ্গাণুটা কোথায় হচ্ছে না আমাদের প্লাস্টিড। আর প্রধান সক্রিয় অংশ বিশেষ তো সবুজ পাতা। তাহলে এইটাই হচ্ছে আমাদের সালোকসংশ্লেষের স্থান। আচ্ছা, এছাড়াও আমাদের সালোকসংশ্লেষ পাতা ছাড়াও গাছের অন্য অংশ দিয়ে হতে পারে। যে পার্টটা গাছের সবুজ, সেই পার্টের সালোকসংশ্লেষ হবে। মনে থাকবে, গাছের যে অংশ সবুজ দেখতে পাচ্ছ, সেই অংশে কিন্তু সালোকসংশ্লেষ হবে। সেটা আমার ফুলের বৃতি হতে পারে, সেটা আমার সবুজ কাণ্ড হতে পারে। যেমন সবুজ কাণ্ডতে আমরা জানি, তোমরা ক্যাকটাস দেখেছো, তো ক্যাকটাসে দেখবে কাণ্ডটা সবুজ কালারের হয়, তাই না? চ্যাপ্টা প্রকৃতির হয়, পাতা তো নেই, পাতা কাঁটায় পরিণত হয়েছে। আর যে সবুজ রসালো কাণ্ডটা, সেটা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে, ঠিক পাতার মতো। এই জন্য একে বলা হচ্ছে পর্ণকাণ্ড বলা হয়। তো আরো লাউ কুমড়ো যাদের গাছ আছে দেখবে, তাদের কিন্তু যে লতানো গাছগুলো, মানে শুয়ে যে গাছগুলো বাড়ছে, সেগুলো কিন্তু দেখবে কাণ্ডগুলো সবুজ কালারের হয়। ওকে, আচ্ছা। অনেকের ক্ষেত্রে মূল দিয়ে সালোকসংশ্লেষ করতে পারে, যাকে আমরা বলে থাকি আত্তীকরণ মূল বা সবুজ মূল। এটাকে বলা হচ্ছে আত্তীকরণ মূল, ঠিক আছে। গুলঞ্চে দেখা যায়। এছাড়াও যে কুড়ি বলছি আমি, যেটা বৃতি, ফুলের যে বৃতি, সেটা সবুজ রঙের হয়। তো সবুজ রঙের বৃতি, সেটাও সালোকসংশ্লেষ করতে পারে আমাদের। আর শৈবাল, এই যে শৈবাল যেটা বলছি, শ্যাওলা, যেটা বিভিন্ন ধরনের আণুবীক্ষণিক শৈবাল যেগুলো, যেমন হচ্ছে স্পাইরোগাইরা, কারা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, তো এদের মধ্যে ক্লোরোফিল আছে। তো এরাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। আর কি না, ব্যাকটেরিয়া। এইবার একটা ব্যাপার হচ্ছে,
কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু প্রতিষ্ঠা আছে যারা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। যেমন আমি যদি বলি যে ব্যাকটেরিয়ার নাম কি হবে সালোকসংশ্লেষ করতে পারে? ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষ করতে পারে এরকম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, বা যাকে অরিজিনালি বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, দেখো সায়ানোব্যাকটেরিয়া কিন্তু হচ্ছে প্রথম ব্যাকটেরিয়া বা প্রথম জীব যে কিন্তু অরিজিনালি আমার সালোকসংশ্লেষ স্টার্ট করেছিল, মানে জলকে ভাঙা স্টার্ট করেছিল, অক্সিজেন তৈরি করা স্টার্ট করেছিল। তো এই কিন্তু প্রথম ছিল সেটা। এছাড়া যদি প্রতিষ্ঠা বলি, মানে আমি আদ্য প্রাণী বলি, তার মধ্যে একটা হচ্ছে আমার ইউগ্লিনা ক্রাইসেমিবা, এই দুজন হচ্ছে প্রতিষ্ঠা। এই দুজন হচ্ছে আমার প্রতিষ্ঠা। তো এটা তোমাদের কোশ্চেনে আছে যে ধরো একটি সালোকসংশ্লেষকারী এককোষী ইউক্যারিওটিক কোষের নাম বলো, সেটা হচ্ছে আমাদের ইউগ্লিনা আর হচ্ছে ক্রাইসেমিবা। এটা একটা কোশ্চেন আছে যে এমন একটি প্রাণীর নাম বলো যেটা আমাদের সালোকসংশ্লেষ করতে পারে। দেখো নর্মালি প্রাণী আমরা তো সালোকসংশ্লেষ করতে পারবো না, কারণ আমাদের ক্লোরোফিল নেই। এবার এটা ভাববে না তুমি পেন্ট করে সারা গায়ে সবুজ রং করে দেবে তোমার সালোকসংশ্লেষ হবে, না, এরকম হবে না। সালোকসংশ্লেষের জন্য অনেক উৎসেচক চাই, ক্লোরোফিল চাই, অনেক ব্যাপার আছে। তো প্রাণীরা পারে না এটা, কিন্তু উদ্ভিদরা পারে। কিছু কিছু প্রাণী আছে তারাও কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে, যেমন হচ্ছে আমাদের ইউগ্লিনা, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী। এছাড়া কিছু ব্যাকটেরিয়া আরো আছে, যেমন হচ্ছে রোডোসিউডোমোনাস রোডোস্পাইরিলাম। তো এরা এমন এমন ব্যাকটেরিয়া যারা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। ঠিক আছে, আচ্ছা আর কি? এখানে একটা তোমাকে ছক এঁকে দেবো বলছিলাম, আমি একটা ছক করে দেব। দেখো তো আমার কে কে আসছে? প্রথমে আসছে মেসোফিল কলা। মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে রয়েছে আমার কি না ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে আমার কি না গ্রানার মধ্যে আছে আমার থাইলাকয়েড। সবগুলো আশা করি তোমাদের মনে আছে, গ্রানা সেই চাকতির মতো অংশগুলো। আর থাইলাকয়েডের মধ্যে থাকে আমার কোয়ান্টাজোম। আর কোয়ান্টাজোমের মধ্যে থাকে, এক একটি কোয়ান্টাজোমের মধ্যে থাকে প্রায় 200 থেকে 250টি ক্লোরোফিল। তাহলে বুঝতে পারছো যে অ্যাকচুয়াল, আচ্ছা তার আগে এখানে পাতা লিখে দিই। তাহলে সালোকসংশ্লেষের অ্যাকচুয়াল জায়গা হচ্ছে, অ্যাকচুয়াল রান্নাঘরটা এত বড়, এতগুলো কম্পার্টমেন্ট। পাতার, মেসোফিল কলার, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকা গ্রানার, থাইলাকয়েডের, কোয়ান্টাজোমের মধ্যে ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিলটা সালোকসংশ্লেষে সাহায্য করে। এই ছকটা মনে রাখবে, এই ছকটা খুব সুন্দর ছক, একটা ভালো করে মনে রাখবে ছকটা নাও। আচ্ছা, তো এরপরে আমাদের সালোকসংশ্লেষে কি কি উপাদান চাই? সালোকসংশ্লেষের জন্য মানে আমাদের গাছে রান্না করার জন্য কিছু কিছু জিনিসপত্র চাই। প্রধান জিনিসপত্র কি কি চাই? দেখো রান্নাঘর তো হয়ে গেছে, রান্নাঘর আমরা জেনে গেছি কোথায় রান্নাঘর হয়, এদের রান্না কোথায় হয়। এবার হচ্ছে কি কি উপাদান চাই রান্না করার জন্য, ওই গ্লুকোজ তৈরি করার জন্য। তো প্রথম চাই আমার সূর্যালোক, যেহেতু সালোকসংশ্লেষ সূর্যালোক চাই। কার্বন ডাইঅক্সাইড চাই, যেটা আমরা দিচ্ছি তাকে, এই যে আমাদের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে। আর গাছ মাটি থেকে জল শোষণ করে, তো এই জলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জল যদি না থাকে কখনোই সালোকসংশ্লেষ সম্ভব না, কারণ যে সূর্যালোকটা আসছে সে কিন্তু জলকেই ভাঙে। আর যদি জল না ভাঙে তাহলে তো সালোকসংশ্লেষের কোনো ব্যাপারই নেই, সালোকসংশ্লেষ বলে কিছু হবেই না কিছু। তাহলে তিনটা মেন উপাদান আমাদের, সূর্যালোক, জল এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, যদি সহায়ক উপাদান বলি, সহায়ক উপাদানের মধ্যে আছে আমাদের আরইউবিপি আছে, এডিপি আছে, এনএডিপি প্লাস আছে। তো এদের মানেটা কি? এটিপি, 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 এটিপির ফুল ফর্ম, আচ্ছা একটু ঠিক করে লিখে দিই এটাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
এবার এই এডিপির সঙ্গে আরো একটা নাম মনে রাখবে, আরো দুটো নাম মনে রাখবে, এডিপি আর এএমপি। এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন অ্যাডিনোসিন ডাইফসফেট, সরি, অ্যাডিনোসিন ডাইফসফেট। আর এএমপি মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট। এর নামগুলো কেন হয়েছে? ট্রাই মানে 3, ডাই মানে 2, মনো মানে 1। অ্যাডিনোসিনের সঙ্গে যদি 3টা ফসফেট যুক্ত আছে নাম হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে যদি একটা এটিপি, একটা যদি ফসফেট বেরিয়ে যায়, একটা ফসফেট যদি বেরিয়ে যায়, ফসফেটকে আমরা লিখি পি ছোট আই করে। পি ছোট আই কথার অর্থ হচ্ছে ইন অর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট। ঠিক আছে, তো বেরিয়ে গেলে তৈরি হয়ে যায় এডিপি, তাহলে 3 থেকে 2 হয়ে গেল। আবার এখান থেকে যদি একটা ফসফেট আবার বেরিয়ে যায় তখন হয়ে যায় এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট। আচ্ছা, আর কি আছে এখানে? এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস, এনএডিপি প্লাস কথার অর্থ কি? এনএডিপি প্লাসের ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। সকলের ফুল ফর্ম মাস্ট করতে হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এনএডিপি প্লাস, যেটাকে আমরা পরবর্তীকালে পড়বো, এটাকে বলা হবে হিল বিকারক বলা হয়। আচ্ছা, আর কি আছে? আর ইউবিপি ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ 1,5-বিস ফসফেট। রাইবিউলোজ 1,5-বিস ফসফেট। বিস ফসফেট নামটা কেন এসেছে? কারণ 1 নম্বর আর 5 নম্বর কার্বনে ফসফেট থাকে, এই জন্য নাম হচ্ছে বিস ফসফেট, দুটো ফসফেট। তাহলে এগুলো হচ্ছে আমাদের সহায়ক পার্টগুলো। আরো একটা জিনিস থাকে যেমন এনএডিপিএইচ, এটাও থাকে। এর মনে হচ্ছে এখানে এইচ এসে গেছে, মানে আমরা জানি যে জারণ বিজারণ প্রক্রিয়াতে যখন হাইড্রোজেন এসে যুক্ত হয় তখন তাকে বলবো বিজারণ। তো এনএডিপি প্লাস থেকে এনএডিপি প্লাসে যখন বিজারণ হয় তখন তৈরি হয়ে যায় এনএডিপিএইচ, মানে এটার নাম হবে বিজারিত এনএডিপি। আমি আর এনএডিপি বলে পুরো লিখছি না, এখানে লিখে দিচ্ছি বিজারিত এনএডিপি, মানে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হলো। এগুলো হচ্ছে আমাদের সহায়ক পার্টগুলো। ঠিক আছে, সহায়ক পার্ট। আর রঞ্জক পদার্থ, এবারে ব্যাপার হচ্ছে আমাদের যে রান্না করব, রান্নার জন্য কড়াই চাই। তো সেই কড়াই তো যা বুঝলাম, আমাদের কড়াই চাই। কড়াইটা হচ্ছে আমাদের কোষের মধ্যে ঘটছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটছে। এবারে যে আগুনটা চাই, এবার আমাকে রান্না করার জন্য আগুন চাই, তো সেই আগুনটা আমাকে দেবে কে? সে হচ্ছে আমাদের এই ক্লোরোফিল, একটা স্পেশাল রঞ্জক পদার্থ যেটা আমাদের গাছকে সবুজ করায়, ক্লোরোফিল। আর সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। বুঝছে? তা দু ধরনের রঞ্জক পদার্থ চাই আমার। তাহলে 3টা জিনিস আমার মেনলি চাই পুরো রান্নাকে কমপ্লিট করতে হলে। এক হচ্ছে, আরেকটা হচ্ছে স্থান বা রান্নাঘর, সেটাকে বলে দিই একটু, রান্নাঘর। তাহলে যদি রান্নাঘর বলি, রান্নাঘরটা আমি একটু আগে লিখে দিয়েছি যে পাতার মেসোফিল কলার, ব্লা ব্লা ব্লা, পাতার মেসোফিল কলার, তারপরে ক্লোরোপ্লাস্টের যে যে যা তা জিনিসপত্র লিখলাম, এটা আমাদের রান্নাঘরটা ছিল। ব্যাস হলো। আর রঞ্জক পদার্থ ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড, আর আমাদের সহায়ক কিছু পদার্থ থাকবে, সেটা হচ্ছে এটিপি, এনএডিপি প্লাস, আর হচ্ছে আরইউপি। এগুলো হচ্ছে রান্না করার জন্য চাই আমার সালোক সংশ্লেষে। চলো এবারে কি না, সালোক সংশ্লেষের ভূমিকা, উপাদানগুলোর ভূমিকা, মানে যে যে জিনিসপত্রগুলো লাগছে তারা অ্যাকচুয়ালি লাগছে কেন, কি কাজে লাগবে। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে ক্লোরোফিল, যে কথাটা বলছিলাম, ক্লোরোফিলটা কি কাজে লাগে। তো এই যে ক্লোরোফিল কথাটা বলছি, ক্লোরোফিল এমন একটা রঞ্জক পদার্থ যেটা সূর্য থেকে আগত ফোটন কণাকে শোষণ করতে পারে।
দিয়ে শোষণ করে নিচে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দেয়, আর ইলেকট্রন ছেড়ে দিলে তার যে ইলেকট্রনের ঘাটতি ঘটলো সেটাকে মেটানোর জন্য সে জলকে ভেঙে দেয়। তো মেন কাজ হচ্ছে সে সৌরশক্তি গ্রহণ করবে, জলকে ভাঙবে, এটা হচ্ছে ক্লোরোফিলের কাজ। আর এই ক্লোরোফিল সবুজ রঙে হয় কেন? ক্লোরোফিল যে আমাদের 7টা বর্ণ রয়েছে দৃশ্যমান বর্ণ, যেটা হচ্ছে বেনিয়া সহকলা, তার মধ্যে শুধুমাত্র সবুজ রংটাকে সে শোষণ করে না, সবুজ রংকে সে প্রতিফলিত করে দেয়। সেই জন্য আমাদের চোখে সবুজ রংটা এসে লাগে এবং আমরা গাছের রং সবুজ দেখি। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল কোন রংটা শোষণ করে না? সবুজ রং শোষণ করে না। ওকে, আচ্ছা, এটা গাছকে সবুজ রং দেয়। তারপরে বললাম যে জলকে ভাঙতে পারে, আলো শোষণ করতে পারে, আর জলকে ভাঙতে পারে, আর হচ্ছে আমার এটিপি তৈরি করতেও হেল্প করায় এই ক্লোরোফিল। এর সম্পর্কে আরো ডিটেলসে পড়বো কি কি জিনিস এই ক্লোরোফিল। তো এই হচ্ছে তার নর্মাল ভূমিকা। কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা দেখো, আমরা আর গাছ দুজন কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। গাছ আমাদের অক্সিজেন দেয়, সেটা তৈরি হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দুটো মেন জিনিস তৈরি হয়, এক হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে গাছে খাবার তৈরি হচ্ছে, যে খাবারটাও আমরা খাচ্ছি। আর অক্সিজেন ছাড়া তো কোনো জীব বাঁচতে পারবে না, মানে যারা সমাজ শোষণকারী জীব তারা তো অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। তো গাছের কাছ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি এবং আমাদের দেহে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আমরা গাছকে চাই, আমরা গাছকে দিচ্ছি, গাছ সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে গ্লুকোজ তৈরি করছে। এবার দেখো একটা কথা, দেখো যে আগে উৎসটা বলে দিই, যে গাছ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে কোত্থেকে। তো যারা স্থলজ গাছ, মানে যারা ডাঙায় থাকে যে সমস্ত গাছগুলো, তো তাদের পাতায় ছোট ছোট ফুটো থাকে, সে ফুটো আমরা দেখতে পাবো না। সেই সমস্ত ফুটোকে বা রন্ধ্রকে আমরা বলে থাকি পত্র রন্ধ্র বা স্টোমাটা। কি বললাম? গাছের পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো আমাদের এই গ্যাসীয় আদান প্রদান, মানে অক্সিজেন ত্যাগ করা, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা, জলীয় বাষ্প ত্যাগ করা, এইসব কাজগুলো করে। এরকম এরকম ছিদ্র, এটাকে যদি ছবি আঁকায় দেখাই তাহলে এরকম আর একটু ভালো করে আঁকি ছবিটাকে আর একটু ভালো করে আঁকি। এরকম ছবিটাকে দেখতে এরকম, এই ছিদ্রকে দেখতে এরকম। এই ছিদ্রটিকে বলা হয়ে থাকে আমাদের কি না, স্টোমাটা বা পত্র রন্ধ্র। হয়েছে। আর যারা জলজ, যারা জীব মানে উদ্ভিদ হয়, জলজ উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিচে যে স্টোমাটা আছে সেটা দিয়ে আমার অক্সিজেন গ্রহণ করতে পারে। ওকে, নিমজ্জিত ত্বক দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় আমার জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডকে গাছ শোষণ করে। আচ্ছা, যদি ভূমিকা বলি তাহলে ভূমিকা হচ্ছে, দেখো যেটা বলছিলাম যে কিভাবে নির্ভরশীল আমরা, এই যে আমরা বলছি গ্লুকোজ C6H12O6, আর কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2। তাহলে গ্লুকোজের মধ্যে যে কার্বন আছে, সেই কার্বনের উৎসটা কে হবে? তাহলে আসবে কোত্থেকে কার্বনটা? এই কার্বনটা আসবে কোত্থেকে? এইখান থেকে আসবে। এই জন্য আমরা 6CO2 লিখি, হ্যাঁ না? কারণ 6টা কার্বন, 6CO2, সেই 6টা কার্বন এখানে C6 হয়ে গেল। তাহলে গ্লুকোজের যে কার্বনের উৎস সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্লুকোজের কার্বনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর এই জন্য কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের মুখ্য কাঁচামাল। এ না থাকলে আমাদের গ্লুকোজ তৈরি হবে না, মানে গ্লুকোজের সেই কার্বনটাই আসবে না। হলো উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস। আর সালোক সংশ্লেষের অঙ্গার আত্তীকরণ ঘটে। কথাটার মানে কি? অঙ্গার মানে হচ্ছে কার্বন, অঙ্গার কথা অর্থ হচ্ছে কার্বন, আর আত্তীকরণ কথার অর্থ হচ্ছে কোষের মধ্যে ঢুকে থেকে যাওয়া, প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হওয়া। ঠিক আছে, তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়টা কি? বায়ুমণ্ডলে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড যৌগের মধ্যে অঙ্গীভূত হয়। এই জন্য সালোক সংশ্লেষকে আমরা বলে থাকি অঙ্গার আত্তীকরণ। এই জন্য সালোক সংশ্লেষকে, এই যে সালোক সংশ্লেষ কথাটা বলছি আমরা, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলা হয়। অঙ্গার আত্তীকরণ, বা যাকে আমরা ইংলিশে বলি কার্বন
অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন, কার্বন অ্যাসিমিলেশন বলে থাকি। বুঝেছে? এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের 2 নম্বরের, যে কেন বলা হয়। তাহলে কেন বলা হলো, যে বায়ুমণ্ডলে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড যৌগের মধ্যে অঙ্গীভূত হলো। কোন যৌগ বলবো আমরা? কোন যৌগ? আর কে? এই গ্লুকোজ, গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হলো, ঠিক তো? ব্যাস। আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব না। আচ্ছা, আর কে আছে আমাদের? জল। তো জল, জলই জীবন আমরা জানি, জল ছাড়া কোনো কাজ হবে না আমাদের, সেটাও জানি। তাহলে স্থলজ উদ্ভিদ জল কিরকম পাচ্ছে? স্থলজ উদ্ভিদ কিভাবে পায়? স্থলজ উদ্ভিদের আমাদের মূল রয়েছে, তো মূল দ্বারা অন্তঃবিসরণ প্রক্রিয়ার মাধ্যমে কৈশিক জলকে উদ্ভিদ নিজের দেহের মধ্যে নিয়ে নেয়। যখনই সূর্য উঠেছে দিনের বেলা, বাষ্পমোচন হচ্ছে, বাষ্পমোচন হওয়ার ফলে এখানে জলের টান সৃষ্টি হবে, দিলে জল উপর দিকে যাবে, কার মাধ্যমে? জাইলেম বাহিকার মাধ্যমে গিয়ে পাতায় পৌঁছাবে, পাতায় যাবে, দিয়ে সেখানে আমার জলের কাজ হবে। আচ্ছা, জলজ উদ্ভিদ কিরকম পায়? জলজ উদ্ভিদ তো জলের উপর দাঁড়িয়ে আছে, জলের উপরই ভাসছে, তো তার তো জলে কোনো অভাবই নেই, কোনো অসুবিধা নেই, তার গোটা ত্বক দিয়ে সে জল শোষণ করতে পারে। আর কিছু কিছু গাছ আছে, তাদেরকে আমরা পরাশ্রয়ী উদ্ভিদ বলি। পরাশ্রয়ী উদ্ভিদ মনে হচ্ছে যারা অন্য গাছের উপর গিয়ে চিপকে থাকে, জন্মায়। তো তারা, এই পরাশ্রয়ী উদ্ভিদের একটা স্পেশাল অঙ্গ থাকে যাকে বলা হচ্ছে ভেলামেন। এই পরাশ্রয়ী উদ্ভিদের একটা বিশেষ অঙ্গ থাকে যাকে বলা হচ্ছে ভেলামেন, ভেলামেন। এই ভেলামেন দ্বারা কি করে? তারা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পকে শোষণ করে, সেটা দিয়ে সালোক সংশ্লেষ করে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উৎস জলের। জলের কাজটা কি বলে দিই। তাহলে দেখো, আমরা জানি জল, জল হচ্ছে H2O। ওকে, জল হচ্ছে আমাদের H2O। তো H2O কে যদি ভাঙি, কি কি আসবে? H প্লাস আর হচ্ছে আমাদের OH মাইনাস। তো এই যে H প্লাস OH মাইনাস তৈরি হলো, এটা জন্য আমাদের জল প্রয়োজন। আর এটা হওয়ার পর কি হবে? এই OH মাইনাস থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। যে ইলেকট্রনটা যাবে কোথায়? ইলেকট্রন চলে যাবে আমার ক্লোরোফিলের মধ্যে। কারণ আমরা আগে পড়ে নিয়েছি, যে একটু আগে পড়লাম যে ক্লোরোফিল সূর্যরশ্মি শোষণ করলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন পালিয়ে যায়। তো ক্লোরোফিলের থেকে ইলেকট্রন চলে গেলে সেই ঘাটতিটা পূরণ করার জন্য যে ইলেকট্রন চাই, সেটা দেয় আমাকে এই অক্সিজেন, এই জলের যে OH মাইনাস হয়েছে। আর এই OH মাইনাস থেকেই পরবর্তীকালে আমাদের তৈরি হবে জল প্লাস অক্সিজেন, অক্সিজেন হয়েছে। তাহলে এর থেকে একটা জিনিস একটা কোশ্চেন তোমাদের আসে, যে ধরো বললাম আমি যে C6H12O6, এখানে কার্বনের উৎসকে, এখানে অক্সিজেনের উৎসকে। আমার কাছে আছে CO2 আর আমার কাছে আছে H2O। এবার দেখো, কার্বনের উৎস তো অবভিয়াসলি এই হবে, কার্বনের উৎস তো এই হবে, এই হবে, এই হবে কার্বনের উৎস গ্লুকোজের। কিন্তু অক্সিজেনের উৎসটা কে? কার্বন ডাইঅক্সাইড নাকি জল? ভাবো, অক্সিজেন একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তাহলে অক্সিজেনের উৎস কি হবে? কার্বন ডাইঅক্সাইড, তাই নাকি? এইখানে তো বাবু গড়বড় আছে। ব্যাপার হচ্ছে এই যে অক্সিজেনটা, সেটা কিন্তু এখান থেকে আসছে না, ওটা আসছে এইখান থেকে, জল থেকে। তাহলে সালোক সংশ্লেষে যে আমরা যেটা বলি যে, আচ্ছা এখানে একটু ভুল হলো, প্লাস এখানে অক্সিজেন। আচ্ছা, এই যে অক্সিজেনটা তৈরি হলো, এই অক্সিজেনটা উৎস তাহলে কি হবে? এই অক্সিজেনের উৎস অ্যাকচুয়ালি এই পুরোটা উৎস হয়ে যাচ্ছে এইটা, কিন্তু এই যে অক্সিজেন যেটা তৈরি হলো গ্যাস, এর উৎস কিন্তু আমার জল। বুঝেছে? এই উৎস কিন্তু এ নয়, এই উৎস কিন্তু জল। তো সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস, সালোক সংশ্লেষে অক্সিজেনের উৎস হলো জল। কোশ্চেনটা ভালো করে যেন করা হয়ে থাকে, ঠিক আছে? বোঝা গেল এটা? তো এই হচ্ছে আমাদের জলের কাজকর্ম। এই যে উৎপন্ন অক্সিজেন মূলত জলের বিভাজনের ফল। বোঝা গেল? ব্যাস। তা এইগুলো হচ্ছে আমাদের এই সালোক সংশ্লেষের উপাদানগুলো ভূমিকা। আচ্ছা, আরো একটা আছে সূর্যালোক। তো সূর্যালোক মানে সূর্য থেকে আগত আলো, সিম্পল কথা।
সূর্যালোকের মধ্যে শক্তি সম্পন্ন কিছু ফোটন কণা থাকে, আমরা ফোটন কণার নামটা শুনে থাকবো। ফোটন কণা এগুলো হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য কণা, যেটা আমাদের সূর্য থেকে আসে। তো ফোটন কণা কি করে, ক্লোরোফিলকে উত্তেজিত করে, মানে ক্লোরোফিলকে বলে উঠ উঠ উঠ, কাজ হচ্ছে, কাজ কর কাজ কর। তো ক্লোরোফিল উত্তেজিত হলে বলবে ভাবু থামো তো থামো তো, দিয়ে কি করে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় ভয়, সেই ইলেকট্রনটা চলে গেলে তার ঘাটতি পূরণের জন্য জলকে ভাঙে। তাহলে ইনডাইরেক্টলি সূর্য দিয়েই কিন্তু জলটা ভাঙছে, বুঝছে? তাহলে সূর্য কি করে, সূর্যালোকটা জলকে ভাঙাতে হেল্প করে, যেটাকে আমরা বলে থাকি ফোটোলাইসিস। পরের দিকে পড়বো আমরা, ফোটোলাইসিস বলি। তাহলে ক্লোরোফিল কণাকে উত্তেজিত করে, প্রয়োজনীয় শক্তি দেয়। আর সৌরশক্তি এটিপি রূপে, মানে রাসায়নিক শক্তি রূপে এটিপি রূপে সঞ্চিত হয়ে যায়। এটা পড়বো, এটিপি কি জিনিস, এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি থেকে এটিপি উৎপন্ন হয়। আর যেহেতু আমার সালোকসংশ্লেষে তৈরি হচ্ছে, তাই এটাকে বলবো আমরা ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন। এটাও কি জিনিস ডিটেলসে পড়বো আমরা, চিন্তা নেই। দেখো, উদ্ভিদ সূর্যালোক নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, এখান কার্বন ডাইঅক্সাইডের জল নিচ্ছে, খাদ্য তৈরি করছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, খাদ্যটাকে রেখে দিচ্ছে, ব্যাস। এইটা হচ্ছে আমাদের সালোকসংশ্লেষের ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সালোকসংশ্লেষের দশা। সালোকসংশ্লেষের আমাদের দুটি মুখ্য দশা, একটাকে বলা হচ্ছে আলোক দশা, একটাকে বলা হচ্ছে অন্ধকার দশা। আচ্ছা, এটার সম্পর্কে একটু ঠিক আছে, চলো। সালোকসংশ্লেষে আমাদের দুটো দশা পড়তে হবে, সেটা আমরা পরের লেকচারে পড়বো। যেটা হচ্ছে সালোকসংশ্লেষে দুটো দশা হয়, একটাকে বলা হচ্ছে আলোক দশা, একটাকে বলা হয় অন্ধকার দশা। আলোক দশাটা হচ্ছে কখন, দিনের বেলা, অন্ধকার দশা রাত্রের বেলা, নাকি না? দুটোই ঘটে আমার দিনের বেলা। তাহলে স্যার অন্ধকার কেন বলছি? আসলে ব্যাপার হচ্ছে আলোক দশায় আলো প্রয়োজন হয়, অন্ধকার দশা আলোর মানে আলো ইউজ করে না। মানে কথার অর্থ হচ্ছে অন্ধকার কেন বলা হচ্ছে, কেন সূর্যালোক ইউজ করে না সে। হ্যাঁ, দিনের বেলাতেই হবে, এটাও দিনের বেলা হয়, এটাও দিনের বেলা হয়। এখানে সূর্য থেকে আগত সৌরশক্তি, মানে সৌরশক্তিকে এটা ইউজ করতে পারে, এখানে ইউজ হয় না। এই জন্য এটাকে অনেক সময় আলোক নিরপেক্ষ দশাও বলা হয়ে থাকে, বইতে দেখবে আলোক নিরপেক্ষ লেখা আছে। এর মানে এটা না যে এটা অন্ধকারে হবে, রাত্রেবেলা হবে, সেরকম নয়। দেখো, যেটা আলোক নির্ভর দশা, একটু ট্রেলার দিদি তোমাদের, পরের দিকে আমাদের ফিল্ম চলবে। যে আলোক নির্ভর দশাটা আমাদের হয় কোথায়, আমাদের প্লাস্টিকের মধ্যে দুটো পার্ট ছিল, একটাকে বলা হতো আমাদের গ্রানা, আর একটাকে বলা হতো স্ট্রোমা। মনে পড়ছে? সেই যে চাকতির মতো অংশগুলোকে গ্রানা বলতাম, আর ধাত্রকে স্ট্রোমা বলতাম। তো গ্রানাতে ঘটে আমার এই আলোক দশা। তো আলোক দশায় কি কি জিনিস তৈরি হয়? আলোক দশায় আমাদের তৈরি হয় এটিপি আর এনএডিপিএইচ, যেটা আমরা সহায়ক উপজাত পদার্থ হিসেবে বলেছিলাম। তো এটিপি এনএডিপিএইচ তৈরি হয়। আর কি, এখানে আমাদের ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে, ক্লোরোফিল উত্তেজিত হয়, ক্লোরোফিল জলকে ভাঙে, জল থেকে অক্সিজেন তৈরি হয়, দিয়ে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রনটা পরের দিকে আমার বাকি কাজগুলো করে, উৎপন্ন হয় আমাদের এটিপি আর এনএডিপিএইচ উৎপন্ন হয় আমাদের এটাতে। আর এই দশাতেই কিন্তু আমাদের অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে? কিন্তু এই দশাতে কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল নেই। এই দশাতে কার্বন ডাইঅক্সাইড তুমি কোনো জায়গায় পাবে না, যখন পড়বো আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু কোনো জায়গায় এখানে পাবো না। আর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে এই চাকতিগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই প্রথম দশাটা আলোক নির্ভর দশা, যাকে বলছি লাইট রিয়াকশন। আর ডার্ক রিয়াকশন বা আমাদের যেটাকে বলি আলোক নিরপেক্ষ দশা, সেটা ঘটে আমাদের কোথায়, স্ট্রোমাতে। এই যে স্ট্রোমা এখানে ঘটছে, এই রিয়াকশনটা হচ্ছে আমাদের আলোক নিরপেক্ষ দশা, হয়েছে? তো স্ট্রোমায় ঘটে। আর এখানে আলোক দশায় যে এটিপি আর এনএডিপিএস তৈরি হয়েছিল, সেটা এখানে ইউজ হবে, ঠিক আছে? দিয়ে তৈরি হবে কি, আমাদের গ্লুকোজ তৈরি হবে, প্লাস এখানেই আমাদের কার্বন ডাইঅক্সাইডের আত্মীকরণটা ঘটবে, ঠিক আছে? তো এটা তো ট্রেলার বললাম, পরবর্তীকালে এটা নিয়ে অনেক গল্প হবে, আমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে অনেক গল্প হবে। তো তার আগে এবার একটা কথা, যে সূর্যের যে রশ্মি আসছে, সূর্য রশ্মিতে কিন্তু অনেক বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে। কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা দেখতে পাই, কিছু তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাদের দৃষ্টির বাইরে, মানে আমরা সেটাকে দেখতে পাবো না। কিছু এতটাই কম যে আমাদের চোখে দেখা যায় না, কিছু এতটাই বেশি যে সেটা আমাদের চোখে দেখা যায় না। আমাদের চোখের যেটা ভিজিবল রেঞ্জ, মানে যেটা আমাদের দৃশ্যমান আলোক রশ্মির যেটা তরঙ্গ দৈর্ঘ্যের সীমা, সেটা হচ্ছে 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার। কি বললাম?
390 থেকে 760 এই ন্যানোমিটারের আলোকে আমরা দেখতে পাই। এই যে দৃশ্যমান আলোক রশ্মির যে রেঞ্জটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের 390 থেকে 760 ন্যানোমিটার। এর আগে হলে এই যে এইটুকু রেঞ্জটা, জাস্ট এইটুকু রেঞ্জটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলোক রেঞ্জ। এর আগে পড়ে গেলে আল্ট্রাভায়োলেট, এর পরে পড়ে গেলে ইনফ্রারেড, তারপরে গুলোকে আমরা দেখতে পাবো না। এই ভিজিবল রেঞ্জটা যেটা আমাদের দৃশ্যমান আলোক রেঞ্জ, সেটাই আমাদের সালোক সংশ্লেষে হেল্প করে। এগুলো কিন্তু আমাদের সালোক সংশ্লেষে কোনো হেল্প করবে না, শুধু এই রংটাই আমাদের সালোক সংশ্লেষে হেল্প করে। তো তাহলে বিভিন্ন সালোক সংশ্লেষে বিভিন্ন রঞ্জক কণাগুলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে, আর এটাকে বলছি আমরা ভিবগিয়র, ভায়োলেট, ইন্ডিগো ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, বেনিয়া, সহকলা, সাতরা। ঠিক তো, সাতটা রং আমাদের রামধনু, সাতটা রং। তো এই সাতটা রংকে আমরা যদি স্পেকট্রোফটোমিটারে দেখি, তাহলে স্পেকট্রোফটোমিটারে দেখা যাবে যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিভিন্ন হারে শোষিত হচ্ছে, কোনোটা বেশি শোষিত হচ্ছে, কোনোটা কম শোষিত হচ্ছে। এর ফলে যে আমাদের একটা গ্রাফ পাই, একটা বর্ণালী গ্রাফ পাই, সেটাকে বলা হচ্ছে কিনা আমাদের শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম, বিভিন্ন রঞ্জক কণা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিভিন্ন হারে শোষণ করে। ঠিক আছে, তো এর থেকে বোঝা যায় যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষ ভালো হয়। তো এই যে অ্যাবজর্পশন স্পেকট্রামটা আমার 390 থেকে 760 ন্যানোমিটারের মধ্যে আছে। এর মধ্যে কিছু কিছু রং আছে যেটায় সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়, আমাকে সেটা জানতে হবে। সেটাকে বলা হয় অ্যাকশন স্পেকট্রাম। দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় তাকে বলা হচ্ছে কি আমাদের অ্যাকশন স্পেকট্রাম বা কার্য বর্ণালী। কার্য বর্ণালী কেন বলা হচ্ছে? এই বর্ণালীর রঙগুলোতেই কাজটা হয়, এই জন্য নাম হচ্ছে কার্য বর্ণালী। মানে 7টা রঙের মধ্যে দুটো রং এমন আছে যেটা হচ্ছে লাল আর নীল। লাল আর নীল হচ্ছে এমন কালার যেটাতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেস্ট হয়, আর তার লাল আর নীলের মধ্যে লালতে সবচেয়ে ভালো হয়, লাল রংটাতে সবচেয়ে বেস্ট হয়। তো এই রংগুলোতে যেহেতু কাজটা হয় সবচেয়ে বেশি কার্যকরী, সেই জন্য নাম হয়ে গেছে কার্য বর্ণালী বা অ্যাকশন স্পেকট্রাম। ঠিক আছে, তো লালটা নীলের চেয়েও বেশি উৎকৃষ্ট, লালটা নীলের চেয়েও বেশি কার্যকরী। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কার্য বর্ণালী। তাহলে একটা হচ্ছে আমার শোষণ বর্ণালী, যেটাতে আমার 7 থেকে 7 আমাদের দৃশ্যমান আলোর 7টা রঙকে শোষণ করে বিভিন্ন কণাগুলো। আর একটা হচ্ছে কার্য বর্ণালী, যেখানে হচ্ছে 7টা রঙের মধ্যে শুধুমাত্র দুটো রং এমন আছে যেটাতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়, ওটিকে বলা হচ্ছে আমাদের কার্য বর্ণালী। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের যে রঞ্জক কণাগুলো, আমাদের সালোক সংশ্লেষে যে সমস্ত রঞ্জক কণাগুলো রয়েছে তাদের কি কি ভূমিকা রয়েছে বা তারা কি তারা। প্রথমে আসি আমাদের যেটা মেন রঞ্জক, যাকে ছাড়া সালোক সংশ্লেষ হবে না, যে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ ঘটাচ্ছে, সে কি আমাদের ক্লোরোফিল। এই ক্লোরোফিল আমি যদি দেখি, ধরো এটা পাতার মধ্যে থাকে আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে আমার এই পুরোটা হচ্ছে আমাদের গ্রানা। এটাকে লিখে দিই আমি গ্রানা, তাহলে আবার ভুলে যাবে তোমরা। এই পুরোটাকে বলা হচ্ছে কি আমাদের গ্রানা। গ্রানার এক একটা চাকতিকে বলে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজমের মধ্যে থাকে আমার কি না ক্লোরোফিল। এই হচ্ছে সেই গঠনটা। এটাকে বলা হচ্ছে টেট্রাপাইরল রিং। এটাকে বলা হয়, এটা যদি তোমাদের জিনিস নয় তাও লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে টেট্রাপাইরল রিং। তো ক্লোরোফিল আমাদের থাকলো কোথায়? তাহলে গ্রানার ভেতর। এখানে গ্রানার ভেতর, থাইলাকয়েডের ভেতর, কোয়ান্টাজমের ভেতরে থাকে আমাদের ক্লোরোফিল। ক্লোরোফিলের কেন্দ্রে, এটা তোমাদের কোশ্চেনে আসে, ক্লোরোফিলের কেন্দ্রে কোন মৌল থাকে? সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের কেন্দ্রে যে মৌল থাকে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, তো ক্লোরোফিল আমাদের বিভিন্ন রকমের হতে পারে। ক্লোরোফিল এ বি সি ডি ই অনেক রকমের হতে পারে। ক্লোরোফিল এ বি সি ডি ই অনেক হতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ক্লোরোফিল রয়েছে যাকে বলি ব্যাকটেরিয়া ক্লোরোফিল, ব্যাকটেরিয়া ভিরিডিন, এরকম অনেক নাম থাকে। ক্লোরোবিয়াম ক্লোরোফিল। তো তার মধ্যে এতগুলো রঞ্জক কণার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট উদ্ভিদের ক্ষেত্রে, সে হচ্ছে
ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, একে আমরা বলে থাকি সার্বজনীন রঞ্জক। ক্লোরোফিল এ কে আমরা বলে থাকি সার্বজনীন রঞ্জক। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের ক্লোরোফিলের গঠনটা। আর তো এই গঠনটা তোমাদের করতে হবে না, তোমরা জাস্ট জেনে রাখো যে কেন্দ্রে থাকে ম্যাগনেসিয়াম আর এটা হচ্ছে টেট্রাপাইরল রিং স্ট্রাকচার। আর সংকেত মনে রাখতে পারো C55H72O5N4Mg, আর ক্লোরোফিল বি যেটা তার হচ্ছে C55H70O6N4Mg। জাস্ট এখানে দুটো হাইড্রোজেন কমেছে, একটা অক্সিজেন বেড়েছে, এইটুকু জাস্ট পার্থক্য, আর কিছু না। তো একটা হচ্ছে আমাদের সার্বজনীন রঞ্জক পদার্থ আর একটা হচ্ছে আমাদের সহায়তাকারী। আচ্ছা, এছাড়াও আমি যদি এর ভূমিকা বলি তাহলে আমার ক্লোরোফিলের যে ভূমিকাটা সেটাই আর নতুন করে বলছি না, সেই জিনিসটাই লেখা আছে। ক্লোরোফিল একে হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী, আর এটা প্রত্যেকটা সবুজ উদ্ভিদে থাকে বলে একে আমরা সার্বজনীন বলে থাকি। একে আমরা সার্বজনীন রঞ্জক বলি। ঠিক আছে, এই জন্য একে আমরা সার্বজনীন রঞ্জক বলি। ওকে, আচ্ছা, আর বাকি যে যতগুলো রঞ্জক পদার্থ আছে তাদেরকে আমরা বলে থাকি সহায়ক রঞ্জক। এ হচ্ছে প্রধান রঞ্জক, বাকি যারা আছে তারা হচ্ছে এর সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমাদের যেগুলো সহায়ক রঞ্জক সেরকম আছে আমাদের ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েডকে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলা হয় ক্যারোটিন, অপরটিকে বলা হয় জ্যান্থোফিল। একটিকে বলা হয় ক্যারোটিন, একটিকে বলা হয় জ্যান্থোফিল। দেখো, প্রথমে নামের মিনিংটা বুঝি। ক্যারোটিন, দেখো ক্যারোটিন, CAROTENE, ক্যারোটিন। তো নামটা শুনে, এই যে ক্যারোটিন, এই নামটা শুনে কার কথা মনে পড়ছে? আমি শব্দটাকে যদি ভেঙে দেখি, ক্যারোট নামটা আসছে না? ক্যারোট মানে কি গো? গাজর। তাহলে গাজর, তো গাজরের কালার কি? গাজরের কালার হচ্ছে কমলা। তাহলে ক্যারোটিন আমাদের কি কি কালারের রঞ্জক? ক্যারোটিন আমাদের কমলা কালারের রঞ্জক। আর জ্যান্থো কথার অর্থ হচ্ছে হলুদ। জ্যান্থো কথার অর্থ হচ্ছে হলুদ, আর ফিল কথার অর্থ হচ্ছে পাতা। তো পাতার যখন হলুদ কালার হয়ে যায়, দেখবে পাতা ঝরার সময় হলুদ কালার হয়ে যায়। কারণ কি না, তখন ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় এবং যে জ্যান্থোফিলটা আছে সেটা উপরে উঠে আসে, মানে সেটা দেখতে পাই আমরা। এই জন্য পাতা ঝরার সময় হলুদ হয়ে যায়। তো হলুদ কালারের রঞ্জককে বলা হচ্ছে আমার জ্যান্থোফিল। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি ক্যারোটিন আর জ্যান্থোফিলের মধ্যে? জাস্ট একটা অক্সিজেনের পার্থক্য, আর কিছু নেই। মানে দুটো অক্সিজেনের পার্থক্য, O2, আর কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। তো এরা অ্যাকচুয়ালি করেটা কি? এই ক্যারোটিন আর জ্যান্থোফিল এরা হচ্ছে আমাদের সহায়ক রঞ্জক পদার্থ। মানে ব্যাপারটা কি হয় ভাবো, সূর্যের সামনে যদি ক্লোরোফিল একদম ডাইরেক্টলি থাকে, তাহলে সূর্যরশ্মি যখনই পড়বে, সূর্যরশ্মি থেকে অনেক ফোটন কণা বেরাচ্ছে, ক্লোরোফিলকে অত্যাধিক পরিমাণে সক্রিয় করে দেবে। ফলে ক্লোরোফিল প্রচুর পরিমাণে ইলেকট্রন বের করে দেবে। এর ফলে তৈরি হবে মুক্তমূলক, যার ফলে ক্লোরোফিল নিজে ধ্বংস হয়ে যাবে, যাকে আমরা বলে থাকি কোয়েঞ্চিং। তো সেটাকে আটকানোর জন্য এরা কি করে, পুরো চাপটা নিতে দেয় না সরাসরি, মানে ক্লোরোফিলকে নিজেরা প্রথমে ধাক্কাটা নেয়, যে ধীরে ধীরে দেয় ক্লোরোফিলকে শক্তি। মানে ব্যাপারটা কেমন বলতো, কাজ তুমিই করবে, মানে তুমি জিনিসপত্র বইবে, তোমাকে কেউ একটু দিয়ে দিল। মানে ধরো তুমি আলমারির উপর জিনিসপত্রকে রাখবে, বা কোনো একটা উঁচু জায়গায় কাঠ নিচে যত বইগুলো আছে সব রাখবে। এবার তুমি একা কাজ করলে তোমার পিঠে ব্যথা লাগবে। কি হলো না, তোমার ভাই বা তোমার মা বা বাবা তোমাকে ধরিয়ে দিলেন বইগুলোকে, যে তুমি বইগুলোকে নিয়ে রেখে দিলে, কাজ তুমি করলে। এরা জাস্ট ওই চাপটাকে কমিয়ে দিল, কম করে দিয়ে কমিয়ে দিল চাপটাকে। তো এখানেও সেম জিনিস হচ্ছে, ক্লোরোফিলের উপর সরাসরি আলো সূর্যরশ্মিটা আসছে না, সৌরশক্তি ম্যাক্সিমামটা এরা শোষণ করে নিচ্ছে, যে সেই শক্তিকে ধীরে 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 আমার ক্লোরোফিলকে ট্রান্সফার করছে, যে তারপর ক্লোরোফিল আমার কাজ করবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে সহায়তাকারী রঞ্জক বা সহায়ক রঞ্জক। তো এরা আলোক শোষণ করে উত্তেজিত হয়, কিন্তু সরাসরি সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে না। সালোকসংশ্লেষে অংশগ্রহণটা একমাত্র ক্লোরোফিল এ করবে। উত্তেজিত অবস্থায় এরা শক্তি ক্লোরোফিলকে হস্তান্তর করে, যেটা বললাম যে এক এক করে শক্তিকে ছাড়বে এইভাবে।
মানে সরাসরি যাতে ক্লোরোফিল ধ্বংস না হয়ে যায়। আর এইভাবে পরোক্ষভাবে সালোকসংশ্লেষের হারকে বৃদ্ধি করে। মানে নিজেরা সালোকসংশ্লেষ করছে না, কিন্তু কাজটা হেল্প করে দিচ্ছে। সে একই কনসেপ্ট তুমি ভেবে নাও, তুমি একা যদি এতগুলো বইকে নিয়ে বা এতগুলো জিনিসপত্র একা উঠাতে, তোমার হাঁপিয়ে যেতে তুমি, বা তোমার নিজেরই পিঠে লাগতো বা কোনো ক্ষতি হতো। তোমাকে যেহেতু সাহায্য করে দেওয়া হয়েছে জিনিসটা, তাহলে কাজটা অনেক জলদি হয়ে গেছিল। এখানেও সে একই জিনিস, যে সালোকসংশ্লেষের হারটাকে এরা বাড়িয়ে দিচ্ছে। আর এরা কি অ্যান্টেনা রঞ্জক হিসেবে কাজ করে। অ্যান্টেনা রঞ্জক মানে তুমি একটা জিনিস দেখো, এখানে এটা হচ্ছে মুখ্য রিয়াকশন সেন্টার, এখানে রিয়াকশনটা হবে। তার আগে আছে ক্লোরোফিল এ, যেটা মেন রঞ্জক। তার উপরে এরা আছে আমার সহায়তাকারী রঞ্জক, এরা হচ্ছে আমার সহায়ক রঞ্জক, সহায়ক রঞ্জক। ঠিক আছে, তো এরা কি করে, একটা অ্যান্টেনার মতো কাজ করছে। যত সৌরশক্তিকে নিজেরা নিচ্ছে, দিয়ে নিচের দিকে ধীরে ধীরে ট্রান্সফার করাচ্ছে, এরকম অ্যান্টেনার মতো, ফানেল টাইপের অ্যান্টেনার মতো সবাইকে ধীরে ধীরে এই নিচে আনবে। এইটা হচ্ছে মেন রিয়াকশন সেন্টার, সবাইকে এক জায়গা থেকে নিয়ে এসে এইখানে ঠেলবে। তো এইটাই হচ্ছে আমার কাজটা, এইটাই হচ্ছে এদের, এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যান্টেনা রঞ্জক। এটা হোক এটা হোক, এটা হচ্ছে অ্যান্টেনা রঞ্জক, এটা হচ্ছে মুখ্য, এটা হচ্ছে মুখ্য রঞ্জক, মুখ্য রঞ্জক। বোঝা গেল জিনিসটা? ব্যাস। আচ্ছা, তাহলে এই হচ্ছে তার কাজ। আর একটা কিসে হেল্প করে না, আমার ক্লোরোফিলকে সৌরশক্তি ধ্বংসের হাত থেকে রক্ষা করে। যেহেতু দেখো ক্লোরোফিলে কোথায় আছে, এরা কোথায় আছে, সরাসরি সৌরশক্তিটা ক্লোরোফিল একে লাগছে না, প্রথমে এরা নিচ্ছে, দিয়ে ধীরে ধীরে হস্তান্তর করছে। ফলে আমার ক্লোরোফিল সুরক্ষিত থাকলো, সালোকসংশ্লেষের হার বেড়ে গেল। এই যে নেবে, দিয়ে কোন ট্রান্সফার করবে, ছেড়ে 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 ট্রান্সফার করবে। এখানে আমার মেন রিয়াকশন সেন্টার, এখানে মেন রিয়াকশন সেন্টারটা এরা সরাসরি নিয়ে, এইখানে একটা ক্লোরোফিল, আমাদের মেন রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল এখান থেকে এনার্জি নিয়ে নিয়ে একে অপরকে দিতে থাকবে, দিয়ে লাস্টে আমার ক্লোরোফিল এর কাছে পৌঁছে যাবে। আর এরা যতজন এখানে আছে সবাই হচ্ছে আমার অ্যান্টেনা ক্লোরোফিল, সবাই অ্যান্টেনার মতো কাজ করে শক্তিগুলোকে নিয়ে এসে ক্লোরোফিল একে দিয়ে দেবে, নে এবার তুই কাজ কর, ওরকম টাইপের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা সালোকসংশ্লেষ পদ্ধতিতে কি বলবো না, সেই জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা আছে সেই ক্লোরোফিল সাহায্য করে। আর এবার হচ্ছে সালোকসংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলে থাকি। জারণ বিজারণ কেন বলছি দেখো, এবার আসছি ভৌত বিজ্ঞানে খেলে। তো জারণ বিজারণ, জারণ কথার অর্থ আমরা বুঝি কি না, যখন কোনো যৌগের মধ্যে বা মৌলের মধ্যে সঙ্গে যখন অক্সিজেন এসে যুক্ত হবে বা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাকে বলবো জারণ। তাহলে জারণ মানে কি, জারণ, জারণ মানে হচ্ছে আমার হয় অক্সিজেন যুক্ত হবে, নাহলে হাইড্রোজেন বেরিয়ে যাবে। আর যদি বিজারণ বলি, বিজারণ যদি বলি, অক্সিজেন বেরিয়ে যাবে, নাহলে হাইড্রোজেন যুক্ত হবে। তো সালোকসংশ্লেষের ক্ষেত্রে দুটো জিনিসই হয়। যেমন দেখো, আমি যদি বলি ধরো বললাম এখানে আমি 6CO2, বারবার ভুল হচ্ছে দেখো, 6CO2 + 12H2O, সেখান থেকে আমাদের তৈরি হলো কি C6H12O6 + 6O2 + 6H2O। তো এখানে আমার এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, মানে এর হয়েছে জারণ। আর এখানে আমার হাইড্রোজেন যুক্ত হয়েছে, এর হয়েছে বিজারণ। এটা হচ্ছে আমাদের বিজারণ, আর এটা হচ্ছে আমার জারণ। যেহেতু জল থেকে আমার অক্সিজেনটা বেরিয়ে গেছে, ব্যাস এই জন্য আমার সালোকসংশ্লেষকে আমরা বলে থাকি জারণ বিজারণ প্রক্রিয়া। এই জন্য সালোকসংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলে থাকি। বোঝা গেল? ব্যাস, দেখতে পাচ্ছ গাছের জল শোষণ করছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন আর সুগার মনে হচ্ছে শর্করা তৈরি করলো, আর কার মধ্যে তৈরি করছে বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে এইগুলো হলো
আমাদের সালোক সংশ্লেষের মুখ্য কিছু জিনিসপত্র এবারে আমাদের আসবে যে সালোক সংশ্লেষে কি কি প্রক্রিয়া, মানে আলোক দশা এবং অন্ধকার দশা। তো পরের ক্লাসে আমরা আলোক দশা এবং অন্ধকার দশা কিভাবে ঘটে সেগুলো ডিটেলস আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। আজকে আমরা যত সালোক সংশ্লেষে যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো জেনে নিলাম। এইবার রান্না করব। রান্না কিন্তু ভালো করে করতে হবে, না হলে কিন্তু জিনিসপত্র বাজে হবে, রান্নার যে যা জিনিস বানাবো পুরো বেকার হবে। তো সেটা করার জন্য আমাকে ইনগ্রিডিয়েন্ট ভালো চাই। তো ইনগ্রিডিয়েন্টের মানে উপাদানের যত জ্ঞান আছে সেগুলো আজকে আমরা নিয়ে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা রান্না করব, মানে গাছ রান্না করবে, গাছ আমার খাবার তৈরি করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। চলো দেখা হবে পরের ক্লাসে।